বিশ্বকাপের মঞ্চ যত এগিয়ে আসছে ততই বাড়ছে উত্তেজনা, আর সেই উত্তেজনার কেন্দ্রে এখন একটিই ম্যাচ, ব্রাজিল বনাম ফ্রান্স। এটি শুধুই একটি প্রীতি ম্যাচ নয়, বরং বিশ্বকাপের আগে ব্রাজিল দলের প্রস্তুতির সবচেয়ে বড় ও কঠিন পরীক্ষা। বলা যায় আগামী ম্যাচটাই হবে সেলেসাওদের আসল অ্যাসিড টেস্ট, কারণ ইউরোপের পরাশক্তি ফ্রান্সের বিপক্ষে পারফরমেন্সই বলে দেবে বিশ্বকাপ জয়ের স্বপ্ন দেখার মতো প্রস্তুত কিনা ব্রাজিল। আর ঠিক এখানেই সবচেয়ে বড় প্রশ্ন, এই হাই ভোল্টেজ লড়াইয়ে কেমন ফরমেশনে নামবে ব্রাজিল? কোন কৌশল বেছে নেবেন ইটালিয়ান মাস্টারমাইন্ড কার্লো আনচেলোত্তি? আজকের প্রতিবেদনে থাকছে সেই সম্ভাব্য পরিকল্পনা আর কৌশলগত বিশ্লেষণ। দায়িত্ব নেওয়ার পর আনচেলোত্তি ইতোমধ্যে 8টি ম্যাচে দলকে মাঠে নামিয়েছেন। এই 8 ম্যাচে আছে জয়, পরাজয় আর ড্র, সব ধরনের অভিজ্ঞতা। কখনো আক্রমণাত্মক ফুটবল, কখনো রক্ষণাত্মক কৌশল, আবার কখনো ম্যাচ ভেদে একাদশে বড় পরিবর্তন এনে তিনি বুঝিয়ে দিয়েছেন দলকে বুঝতেই এই সময়টা ব্যবহার করেছেন। তবে ফ্রান্স ম্যাচে আর পরীক্ষা নিরীক্ষার সুযোগ নেই। এখানে ভুল মানেই বড় ধাক্কা, কারণ এমবাপ্পে, ডেম্বেলে, বার্কোলাদের মতো গতিময় ও বিধ্বংসী আক্রমণভাগের বিপক্ষে সামান্য ভুলও হতে পারে ম্যাচের টার্নিং পয়েন্ট। তাই এবার কার্লোর সামনে লক্ষ্য একটাই, পরীক্ষা নয় বরং নিখুঁত পরিকল্পনা বাস্তবায়ন। ফরমেশনের দিক থেকে দেখলে ব্রাজিল ও ফ্রান্স অনেকটাই একরকম। দুই দলই সাধারণত 4-2-3-1 ফরমেশনে খেলতে স্বাচ্ছন্দ্য বোধ করে। উইংয়ে গতি, মাঝমাঠে শক্তি আর আক্রমণে সৃজনশীলতায় সবকিছুতেই ভারসাম্য রাখে এই দুই দল। ডিফেন্সেও দুদলই শক্তিশালী, তবে পার্থক্য গড়ে দেয় একটি নাম, কিলিয়ান এমবাপ্পে। ফ্রান্সের আক্রমণে তিনি একাই ম্যাচের ভাগ্য বদলে দিতে পারেন, যেটা এই মুহূর্তে ব্রাজিল দলে স্পষ্টভাবে অনুপস্থিত। পাশাপাশি ফ্রান্সের মিডফিল্ডারদের ওয়ার্ক রেট অত্যন্ত উঁচু। তারা শুধু বল কন্ট্রোল করে না, প্রয়োজনে রক্ষণে নেমে আসে, আবার মুহূর্তের মধ্যে আক্রমণেও যুক্ত হয়। তাই মাঝমাঠের লড়াইটাই হতে যাচ্ছে ম্যাচের সবচেয়ে গুরুত্বপূর্ণ যুদ্ধক্ষেত্র। সাম্প্রতিক সময়ে বড় দলের বিপক্ষে ফ্রান্স যে কৌশল নিচ্ছে, সেখানে প্রায়ই দেখা যাচ্ছে 3 মিডফিল্ডারের ব্যবহার। আর্জেন্টিনা, স্পেন, জার্মানি কিংবা পর্তুগালের বিপক্ষে তাদের একাদশ বিশ্লেষণ করলেই বিষয়টি পরিষ্কার হয়। অন্যদিকে ব্রাজিল বহুবার মাঝমাঠে নিয়ন্ত্রণ হারিয়ে ম্যাচ থেকে ছিটকে পড়েছে। শারীরিক শক্তি ও পরিশ্রমে এগিয়ে থাকা ফ্রান্সের মিডফিল্ডের বিপক্ষে তাই বড় চ্যালেঞ্জ অপেক্ষা করছে কার্লোর জন্য। সেই কারণে ম্যাচের শুরুতে আনচেলোত্তি পরিচিত 4-2-3-1 ফরমেশনেই নামতে পারেন। এই ফরমেশনে ডাবল পিভাটের সামনে অ্যাটাকিং মিডফিল্ডে পাকেতা কিংবা স্যান্টোসের কাউকে ব্যবহার করা হতে পারে, যাদের প্রধান কাজ হবে বল উদ্ধার করা এবং ফ্রান্সকে মাঝমাঠে কম সুযোগ দেওয়া। এর মাধ্যমে ডিফেন্স ও মিডফিল্ডের মধ্যে একটি শক্ত ভারসাম্য বজায় রাখার চেষ্টা করবেন কোচ। ম্যাচ যত এগোবে কৌশলেও আসতে পারে পরিবর্তন। দ্বিতীয়ার্ধে রাফিনিয়া কিংবা অন্য আক্রমণাত্মক খেলোয়াড়দের দিয়ে হাই প্রেসে যেতে পারে ব্রাজিল। এই প্রেসিং থেকেই তৈরি হতে পারে গোলের সুযোগ। ভিনিসিয়াস জুনিয়র ও রাফিনিয়ার ধারাবাহিক চাপ ফ্রান্সের শক্তিশালী ডিফেন্সকেও ভুল করতে বাধ্য করতে পারে। তবে ঝুঁকিটাও থাকবে, কারণ প্রেস ভাঙতে পারলেই এমবাপ্পের গতি হয়ে উঠবে সবচেয়ে বড় হুমকি। আরেকটি সম্ভাবনা হলো শুরু থেকেই 3 মিডফিল্ডার নিয়ে 4-3-3 ফরমেশনে মাঠে নামা। এই ফরমেশনে মাঝমাঠে শক্তি বাড়বে, বলের দখল কিছুটা হলেও নিশ্চিত করা যাবে। এমবাপ্পেকে সামলাতে লেফট সাইডে ডিফেন্সিভ ফুলব্যাক রেখে কাউন্টার অ্যাটাক নির্ভর খেলার পরিকল্পনাও নিতে পারেন আনচেলোত্তি। এতে পুরো ম্যাচে আধিপত্য না থাকলেও ব্রাজিল ম্যাচের ভেতরে থাকবে, ছন্দ হারাবে না। অন্যদিকে ফ্রান্সের কোচ দিদিয়ে দেশমের অভিজ্ঞতাও কম নয়। তিনি দলকে টানা 2 বিশ্বকাপ ফাইনালে তুলেছেন, একবার শিরোপাও জিতেছেন। কৌশলগতভাবেও তিনি অত্যন্ত ভার্সেটাইল। তার হাতে আছে তারকার অভাব নেই, পারফর্মারদেরও ঘাটতি নেই। তাই এই ম্যাচের জন্য কার্লোকে অনেক আগেই নিখুঁত পরিকল্পনা সাজাতে হয়েছে। এখন দেখার বিষয়ে ফ্রান্সের বিপক্ষে এই বড় পরীক্ষায় আনচেলোত্তির কৌশল কতটা সফল হয়। শেষ পর্যন্ত ফুটবল প্রেমীরা তাকিয়ে আছে সেই প্রশ্নের দিকেই, এই ইটালিয়ান মাস্টারমাইন্ড কী চমক নিয়ে আসেন আর বিশ্বকাপের আগে ব্রাজিল আসল পরীক্ষায় কতটা পাশ করতে পারে।